হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব স্থির তড়িৎ নিয়ে। তো স্থির তড়িৎ আমরা বলতে কি বুঝি? যে তড়িৎ মানে হচ্ছে, এখানে আমরা কাকে বলবো না, আধানকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, কোনো আধান যদি এক জায়গায় স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, যদি চলাচল না করে, তখন সেটাকে বলবো আমরা স্থির আধান। কিভাবে সৃষ্টি করব আমরা স্থির আধান? একটা ছোট এক্সাম্পল দেখে নিই। যে আমরা ছোটবেলায় যে পরীক্ষাগুলো করেছি, যেমন ধরো একটা চিরুনি নিয়ে সেটাকে রাব করছি মাথার মধ্যে বারবার, তাহলে কি হবে না, ধরো এই যে চিরুনির যে নিচের অংশগুলো, ঠিক আছে, ঘর্ষণের ফলে কি হবে না, এইগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। আর ইলেকট্রন বেরিয়ে গেলে কি সৃষ্টি হয়? ধনাত্মক আধানের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই ধনাত্মক আধানগুলো কি হবে না, এই চিরুনিটার গায়ের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। তো এই আধানগুলো কিন্তু এক জায়গাতে তৈরি হয়ে পড়ে সেখানেই থাকবে, এই আধানগুলো কিন্তু চলাচল করবে না। ঠিক আছে, কেন চলাচল করবে না সেটার কারণ আমরা পড়বো পরে। ঠিক আছে, বা কখন চলাচল করবে আধানগুলো, এক জায়গা থেকে আরেক জায়গায় কখন যাবে, তখন সেটা আমরা পরে অন্য একটা লেকচারে শিখবো। ঠিক আছে, তো এখন আমাদের আলোচনার বিষয় হলো স্থির তড়িৎ। দেখো, স্থির তড়িৎ মানে আধান, ধরো একটা আধান আছে কিউ, ঠিক আছে, এই আধানটা স্থির অবস্থায় আছে। তো আধান স্থির অবস্থায় থাকলে কি হবে না, আধান যদি স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, তার চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। ঠিক, একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, এটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র। দেখো, আধান দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক আধান আর আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান। ঠিক আছে, তো দেখো, এই আধানটা যদি ধনাত্মক আধান হলো, ঠিক আছে, তো এই তড়িৎ ক্ষেত্রটার ভেতরে যদি আমরা অন্য একটা আধান মাইনাস কিউ কে রাখি, তাহলে কি হবে না, এই প্লাস কিউ আধানটা এই মাইনাস কিউ আধানটাকে আকর্ষণ করবে। ঠিক, যদি এই আধানটাকে মাইনাস কিউ আধানটা যদি মনে করো এখানে না থেকে এইখানে থাকলো, মানে তড়িৎ ক্ষেত্রটার বাইরে। ঠিক, এটা প্লাস আধান এটা মাইনাস আধান, কিন্তু এই মাইনাস আধানটা আছে তড়িৎ ক্ষেত্রের বাইরে, তাহলে এই আধানটা এই আধানটাকে না আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, মানে এর উপর এর কোনো প্রভাব থাকবে না। ঠিক, কেন থাকবে না? কারণ এর তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে এটা। তো তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, বা সবার ক্ষেত্রে কি তড়িৎ, প্রত্যেকটা আধানের ক্ষেত্রে কি তড়িৎ ক্ষেত্রের যে সীমানাটা, সেই সীমানাটা কি একই রকম থাকে? না। সাপোজ ধরো তোমরা একটা বাস্তব উদাহরণ বলছি, যে মনে করো তোমরা একটা ছোট চুম্বক নিয়েছো আর একটা বড় চুম্বক নিয়েছো। তো দেখবে ছোট চুম্বকটা, একটা বড় চুম্বককে যখন নিয়েছো, তো বড় চুম্বকটা থেকে মনে করো অনেক দূরে একটা বস্তুকে রেখেছো। ঠিক, তো দেখতে পাবে যে মনে করো বড় চুম্বকটা থেকে যে দূরের বস্তুটা রেখেছো, বড় চুম্বকটা দূরের বস্তুটাকে আকর্ষণ করে নিতে পারবে। ঠিক, কিন্তু ছোট চুম্বকটা ওই দূরের জিনিসটাকে আকর্ষণ করতে পারবে না। কেন? কারণ যেহেতু চুম্বকটা বড়, তার ক্ষেত্রটাও বড় হবে, সেই কারণে সে তার বড় দূরের বস্তুটাকে আকর্ষণ করতে পারছে। কিন্তু যে ছোট চুম্বক, সেটার ক্ষেত্রটা কম, তাই সে দূরের জিনিসটাকে আকর্ষণ করতে পারছে না। ঠিক সেই রকম, ঠিক এখানে আধানের পরিমাণের উপর নির্ভর করবে তার ক্ষেত্রটা কত হবে। যদি আধানটা বেশি পরিমাণের হয় তাহলে তার ক্ষেত্র বেশি হবে, মানে তড়িৎ ক্ষেত্রের যে সীমানাটা সেটা অনেকটা বড় হবে। যদি আধানটার মান কম হয় তাহলে তার তড়িৎ ক্ষেত্রের সীমানাটা ছোট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আরেকটা মনে রাখার বিষয় হলো যে প্লাস কিউ আধান, ঠিক আছে, প্লাস কিউ আধানকে কি করবে না, বিকর্ষণ করবে। প্লাস কিউ আধান মাইনাস কিউ আধানকে কি করবে, সবসময় আকর্ষণ করবে। ঠিক, মাইনাস কিউ আধানকে কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি না, সমপ্রকৃতির আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত প্রকৃতির আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে, বোঝা গেল? তো এই যে আকর্ষণ বা বিকর্ষণের ব্যাপারটা চলে আসছে, তো আকর্ষণ বা বিকর্ষণ মানে কি না, আকর্ষণ বা বিকর্ষণ করছে মানে কি, একটা বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করছে। তাহলে যখন বলের চলে আসবে, বলের কনসেপ্ট চলে আসবে, তাহলে বলটার মানও তো আমাকে জানতে হবে, তাই না? তো বলটার মান কি করে আমরা জানবো বা কি করে বের করব? এই বলটার মান বের করার ফর্মুলা বা সূত্র কে দিয়েছিলেন না, কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত যে বল, ঠিক আছে, যে ফোর্স, সেই বল সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন, কিভাবে সেই বলটার মান আমরা বের করব। ঠিক আছে, তো ধরে নাও এই একটা আধান আছে এখানে প্লাস কিউ, আর এখানে ধরো একটা মাইনাস কিউ আধান আছে।
ঠিক, আমরা প্লাস বা মাইনাস এখন ধরছি না, এখন ধরে নিচ্ছি দুটি আধান আছে, এটা Q1 এটা Q2, দুটো আলাদা আলাদা পরিমাণের আধান, এবং এই আধান দুটোকে আমরা রাখছি r ডিসটেন্সের মধ্যে, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব কত r। ঠিক আছে, তো দেখো যদি দুটো আধান প্লাস হয় তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, একটা প্লাস আর একটা মাইনাস হলে পরস্পর পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এই যে বলটা, এই যে বলটা এখানে যে দুটো আধানের মধ্যে যে বল কাজ করবে, সেই বলটা নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, সেই বল এই F = ma, এর সাথে কি এই বলটা একই রকম, মানে ভরের সাথে ত্বরণকে গুণ করে যেমন ভাবে পাচ্ছিলাম বলটা, এখানেও কি ঠিক তাই পাবো না। দেখো নিউটনস লতে আমরা যে ফোর্সটা পাচ্ছিলাম, যে বলটা পাচ্ছিলাম, সেই বলটা ছিল কন্টাক্ট ফোর্স, ঠিক আছে, কন্টাক্ট ফোর্স। এইটা কিন্তু নন কন্টাক্ট। নন কন্টাক্ট বলতে কি বুঝছি, যে দেখো এই আধারটা এই আধারটার সাথে কিন্তু একসাথে লেগে নেই, টাচ করে নি, কিছুটা দূরে আছে, ঠিক। কিন্তু নিউটনের লতে আমরা কি শিখেছিলাম, যে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে গতিশীল করতে গেলে কি করতে হবে না, একে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মানে একে টাচ করছি, টাচ করে একে ফোর্স অ্যাপ্লাই করছি, তবে কিন্তু বস্তুটা সরণ হবে। কিন্তু এখানে দুটো আধান পরস্পর পরস্পরকে কিন্তু টাচ করে নেই। বোঝা গেল ব্যাপারটা? তো এর ভ্যালুটা কি করে বের করব, মানটা কি করে বের করব? দেখো কুলম্ব কি দেখলো না, এই যে আধান, এই আধানটা প্রথমে কিছু পরিমাণে আধান ছিল, এরও মান কিছু একটা ছিল, ঠিক আছে। তো সাপোজ ধরো 1 করেছিল, তো কুলম্ব কি করলো না, এই আধানটার মানটাকে দ্বিগুণ করে দিল, যা ছিল তার দ্বিগুণ করলো, আর এই আধানটার মানটাকে কি করে দিল, 4 গুণ করে দিল। তো ও কি দেখতে পেল, যে এদের মধ্যে যে ফোর্স, যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা হয়ে গেল কত, 8 গুণ হয়ে গেল, 8 টাইমস হয়ে গেল। কি করে সম্ভব? দেখো 2 এর সাথে 4 কে আমরা কি করলে 8 পাবো, হ্যাঁ গুণ করলে 8 পাবো, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারছি, যে এই যে ফোর্সটা মানে যে বলটা কাজ করছে, সেই বলটা কার উপর নির্ভর করছে, আধান দুটোর গুণফলের উপর নির্ভর করছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি, দেখো এখানে এটাকে দ্বিগুণ করলাম, মানে আধানের মানটাকে বাড়ালাম, এই আধানের মানটাকেও বাড়ালাম, তাহলে ফোর্সটা কি দেখতে পাচ্ছি, বেড়ে যাচ্ছে, কত গুণ বাড়ছে, 8 গুণ বাড়ছে, তাই না, 4 দুগুণে 8 বলে। তাহলে আমরা বলতে পারবো যে আধানের মানগুলোর সাথে যে বলটা, সেটা কি রকম সম্পর্ক না, সমানুপাতিক সম্পর্ক, তাই না। কেন সমানুপাতিক? কারণ আধানের মানটাকে বাড়লে ফোর্সও চট করে বেড়ে যাচ্ছে, তাই না। তাহলে আমরা বলবো যে ফোর্স এটা হয়ে গেল এই দুটো আধানের গুণফলের সাথে সমানুপাতিক। গুণফল কেন না, দেখলো এটাকে 2 বাড়ালে এটাকে 4 বাড়লে ফোর্সটা বেড়ে যাচ্ছে 8, 2 এর সাথে 4 কে গুণ করলে 8 হয়, ঠিক। এরপর তিনি কি করলেন না, এরপর এই আধান দুটোর মানকে ফিক্সড করে দিল, তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে ও কি করলো না, দ্বিগুণ বাড়িয়ে দিল, ঠিক। আচ্ছা আমরা দেখো একটা ভেবে দেখো, জেনারেল কনসেপশন থেকে আমরা বুঝতে পারি যে দুটো আধানের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে যদি দূরত্ব বাড়িয়ে দিই, তাদের যে বলটা, যে আকর্ষণ বল, সেটা কিন্তু কমে যাবে, তাই না, সিম্পল ব্যাপার। তাহলে এখানেও দুটো আধান যত কাছে ছিল সেগুলোকে আমরা দূরে করে দিচ্ছি, আধান দুটোকে, তাহলে কি হবে, আকর্ষণ বলটা কমে যাবে। কি হবে, আকর্ষণ বলটা কি রকম পরিবর্তনটা হবে না, কুলম্ব দেখলেন যে এই দূরত্বটাকে যদি দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ফোর্সের মানটা মানে বলের মানটা, তাদের মধ্যে যে বলটা, সেটা 1/4 গুণ হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব, দুইটাকে 1/4 করলে, দুইটাকে 1/4 কি করে করব, দেখো 1/2 এর স্কয়ার করলে কিন্তু হয়ে যাবে 1/4, তাই না। দুইটা কি ছিল, দুইটা ছিল দূরত্ব, মানে r এর মান ছিল 2, তাহলে r এর সাথে কি রকম ভাবে নির্ভরশীল হচ্ছে ফোর্সটা না, F সমানুপাতিক 1/r²। বোঝা গেল? তো দেখো এখান থেকে আমরা পেয়ে যাব বলের মান, এই দুটোকে যদি আমরা যৌগিক ভেদের সূত্র লাগাই তাহলে কি পাবো, F সমানুপাতিক q1 q2/r², ঠিক আছে, q1 q2/r²। এখানে একটা সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্ন থেকে যদি আমরা সমান চিহ্ন করি তাহলে একটা ধ্রুবক পাবো, এই ধ্রুবকটার মান কি না 1/4πε0 q1 q2/r², ঠিক। এটাই হয়ে গেল কুলম্বের সূত্র। মনে রাখবে এই যে সূত্রটা পাচ্ছি আমরা, এই 1/4πε0 এটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। এটা কিন্তু আমরা এসআই পদ্ধতিতে করলে তখনই 1/4πε0 পাবো, আদারওয়াইজ কিন্তু সিজিএস এ 1/4πε0 থাকবে না, সিজিএস এ থাকবে শুধুমাত্র 1/ε0, ঠিক আছে। মানে F = 1/ε0
Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, এই হয়ে যাবে কুলম্বের সূত্র। ঠিক, এই এপসাইলন নটটা কি? 4 পাই তো বুঝলাম, এপসাইলন নটটা কি? এই এপসাইলন নট, ঠিক আছে, এটাকে বলছি আমরা তড়িৎ ভেদ্যতা। ঠিক, তড়িৎ ভেদ্যতা। কার তড়িৎ ভেদ্যতা? না শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক, মানে বেশিরভাগ সময় কি করা হয় না, আমরা ফিজিক্সের ক্ষেত্রে শূন্য মাধ্যম বলতে বায়ু মাধ্যমটাকেই বুঝবো। ঠিক আছে, দুটো আধানকে যদি আমরা বায়ু মাধ্যমে রাখি তখন কিন্তু তাদের যে তড়িৎ ভেদ্যতা সেটা হয়ে যাবে এপসাইলন নট। বেশিরভাগ সময় বায়ুর মধ্যে আধান দুটোকে রাখা হয়। তোমরা কখনোই জলে গিয়ে দুটো আধানকে জলের মধ্যে রেখে পরীক্ষা করবে না, কোনো পরীক্ষা করবে না। ঠিক, বায়ুর মধ্যেই বেশিরভাগ জিনিস করা হয়, সেই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে বা বইয়ের মধ্যে দেখবে বেশিরভাগ জায়গাতে এপসাইলন নটই লেখা আছে। মানে এপসাইলন নটটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি। ঠিক, আচ্ছা, তো দেখো এই যে এপসাইলন নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর মান কত হবে? এর মান হয়ে যাবে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12। ঠিক আছে, কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এটা হয়ে যাবে এসআই পদ্ধতিতে এর মান। ঠিক আছে, এবং সিজিএস পদ্ধতিতে এর মান কত হয়? 1। ঠিক আছে, আচ্ছা, আমাদের দেখো এই জায়গাটা পুরোটা 1/4 পাই এপসাইলন নট, পুরো জায়গাটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই না? মানে ধ্রুবক রাশি। 4 পাই তো ধ্রুবক, এপসাইলন নটটাও ধ্রুবক। ঠিক, তাহলে এই 1/4 পাই এপসাইলন নটের মানটাকেও আমরা, পুরোটার মানটাকেও আমরা মনে রাখবো। ঠিক আছে, কেন মনে রাখবো? কারণ নিউমেরিক্যাল করার সময় মানে অঙ্ক সলভ করার সময় আমাদের সুবিধা হবে। কত হবে? 1/4 পাই এপসাইলন নটের মান হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। বোঝা গেল? আচ্ছা, এই এপসাইলন নট দ্বারা আমরা কি বুঝি? তড়িৎ ভেদ্যতা, তাই তো? তো তড়িৎ ভেদ্যতাটা কি? তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি, ব্যাপারটা কি? দেখো, আমরা দুটো আধানকে কোথায় রাখছি? বায়ুর মধ্যে রাখছি। ঠিক আছে, তো ওই আধান দুটোকে ঠিক আমরা জলেও রাখতে পারি। দেখো, এই আধান আর এই আধান, এই আধানটা এই আধানটাকে আকর্ষণ করছে। তো যখন আকর্ষণ করছে, মনে করো, ধরে নাও, জিনিসটাকে বোঝানোর জন্য বলছি, যে ধরে নাও এই আধানটা একে কিছু একটা দিচ্ছে। ঠিক, এই আধানটাকে কোনো কিছু একটা জিনিস দিচ্ছে, যার দ্বারা এই আধানটাকে আকর্ষণ করে নেবে। ঠিক, তো এই আধান দুটিকে যদি আমি বায়ুতে রাখি, তাহলে একে ওই জিনিসটা যতটা পরিমাণ দিতে পারবে, জলের মধ্যে রাখলে এই জিনিসটাকে ততটা পরিমাণ দিতে পারবে না, মানে ওর ভেদ্যতাটা কম হয়ে যাবে। বোঝা গেল? তার মানে কি, তড়িৎ ভেদ্যতার দ্বারা আমরা কি বুঝি? না দুটি আধান পরস্পরকে কি রকম পরিমাণে আকর্ষণ করবে। ঠিক, প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে কি হবে না, এই যে তড়িৎ ভেদ্যতা, এই তড়িৎ ভেদ্যতার মান আলাদা আলাদা হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। ঠিক, এটা হয়ে গেল কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।